একটা প্রশ্ন তুলেছেন সালাউদ্দিন আহমেদ। দল নিষিদ্ধ করলে নির্বাচন কাদেরকে নিয়ে হবে? অর্থাৎ বিগত নির্বাচনে যে নিবন্ধিত রাজনৈতিক দল ২৮টা দলের রাজনৈতিক কর্মকাণ্ড তাহলে নিষিদ্ধ করতে হবে। তাহলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে? মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজের বাসভবনে আলাপকালে তিনি বলছেন যে নিষিদ্ধ যদি চাইতেই হয়, স্বৈরাচার এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে ২৮টা রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। তাহলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে? এদেশে যারা রাজনৈতিক দলসমূহের নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে, এই দাবির মধ্যে দিয়ে তারা যদি পরে বলে আমরাও নির্বাচন করব না, তাহলে এদেশে নির্বাচন কিভাবে হবে? তো তাদের এই দাবির পিছনে উদ্দেশ্য ভিন্ন হতে পারে, যে নিজেদের অতিরিক্ত সুবিধা সৃষ্টির জন্য হয়তো বা তারা আরো অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে। দর্শক, এই আলোচনাটা কিন্তু আছে যে একটা বিষয়টা হলো যে রাজনৈতিক দলের নিষিদ্ধ। আজকে খেয়াল করেন, ইউরোপীয় ইউনিয়ন জামাতের সঙ্গে বৈঠক করেছে যে তারা নিষিদ্ধ চাচ্ছে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে এই যে যারা অপরাধের সাথে যুক্ত তাদেরকে বিচার করা, তাদেরকে মানে শাস্তি দেয়া। কিন্তু এখন দল শুদ্ধ যদি ফ্যাসিবাদের দোসর হিসেবে দল শুদ্ধ যদি নিষিদ্ধ হয়, তাহলে বিগত নির্বাচনে কতটা রাজনৈতিক দল অংশ নিয়েছে? অনেকগুলো রাজনৈতিক দল, শুধু 14 দল না। তাহলে যেটা সালাউদ্দিন আহমেদ বলছেন যে 28টা রাজনৈতিক দল বা 30টা রাজনৈতিক দল, তাহলে এতগুলো রাজনৈতিক দল নিষিদ্ধ করে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে কিনা? তাহলে প্রতিদ্বন্দ্বিতা হবে কিভাবে? তাহলে তো এটা তো আর এক অর্থে আমিরামি নির্বাচনের মতন হবে, যে ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করছে, জামাত, বিএনপি, তারা নিজেরা লড়াই করবে। তো সেই কারণে এর উদ্দেশ্যটা কি? সালাউদ্দিন আহমেদ বলছে যে এটা একটা যুক্তি দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের দোসর, কিন্তু ভেতরের যুক্তিটা হলো এই যে প্রতিদ্বন্দ্বী যতগুলো সরানো যায়, তাহলে আমার নির্বাচনটা লড়তে আরো সুবিধা হবে। আমি কোনো প্রতিদ্বন্দ্বী রাখতে চাচ্ছি না, আমি যাতে নিশ্চিন্তে সেকেন্ড পজিশন বা ফার্স্ট পজিশনে চলে যেতে পারি। ফলে কোনোভাবেই মানে মানে যে 20-25 বা 30% আওয়ামী লীগ বা তাদের সমর্থকদের যে ভোটটা আছে, সেই ভোটটা যাতে ভোট না দিতে পারে, দিলেও যাতে আমি সেই ভোটের ভাগিদার হইতে পারি, এইরকম একটা কিন্তু ইঙ্গিত দিচ্ছেন। এখন এই যে রাজনৈতিকভাবে মতানৈক্য, বিএনপি বলছে যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল মানে নিষিদ্ধ করা হলে এটা একটা বিপজ্জনক একটা উদাহরণ হিসেবে দাঁড়াবে। ভবিষ্যতেও কোনোভাবে আজ 5 বছর, 10 বছর, 20 বছরে হোক না কেন, তাহলে এটা রেফারেন্স হিসাবে তখন কাজ করবে, যে এটা একটা গণতন্ত্রের জন্য একটা অশনি সংকেত। তিনি বলছেন যে কথাটা বলছেন যে দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত না হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে থাকবে। সেই শূন্যতার মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। সেই ঐক্য বিনষ্ট হলে সেটা সূত্র দলে মানে পতিত ফ্যাসিবাদ সুযোগ নেবে। তাদের হাত ধরে আঞ্চলিক শক্তিগুলো এখানে জড়িত হয়ে যেতে পারে, পরস্পরের বিরুদ্ধে একটি বৈশ্বিক শক্তিও সেই সুযোগটা নিতে পারে। এই আশঙ্কাগুলো প্রকাশ করেই আমি বলেছি, যদি আমরা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নির্দিষ্ট সময় স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে এই আশঙ্কাগুলো একদম উড়িয়ে দেওয়া যায় না। শুধু জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে না, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়েও জড়িত হয়ে যেতে পারে। তো বলছেন যে আদালতে মামলা দায়ের করা হয়েছে, বিচার চলছে, এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার আমরা সর্বপ্রথম দাবি করেছিলাম। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে অন্য রাজনৈতিক দল হিসেবে তাদের বিচারের আওতায় আনা হোক, সেটা আদালতে নির্ধারণ করবে তারা এদেশে রাজনীতি করতে পারবে কিনা বা নির্বাচন করতে পারবে কিনা। সেই প্রক্রিয়ায় যদি আরো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে সেই অভিযোগ থাকে, সেটা আদালত উত্থাপন করা যেতে পারে। আইন আগে ছিল না, এখন তো সংশোধিত হয়েছে। এটা আমাদের এখনকার বক্তব্য নয়, আগেই অবস্থান। তো এই একটা বিষয়ে একটা জটিল পরিস্থিতি হবে যদি এতগুলো রাজনৈতিক দল, 14টা দল হলে, তাহলে অন্যরা বলবে আরো অন্যগুলি না, যে 28টা রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে। ফলে এটা একটা জটিল অবস্থা। এই অবস্থাটা সামনে আনাটা এখন নির্বাচনের যেখানে প্রস্তুতির সময়, সেই জায়গাটা কতখানি যুক্তিসঙ্গত হবে এবং এটা নিয়ে একটা বিভাজন তৈরি হলে কে সুবিধা নেবে, এটা কিন্তু এখন প্রশ্ন উঠেছে সামনে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।